ইউনূস সরকারের সামনে একটা বড় ধরনের বিপদ কিন্তু অপেক্ষা করছে। নানান চক্রান্ত তো আছেই, তবে আমার মনে হয় যে এই ধরনের সিদ্ধান্ত যখন অ্যাসালম গ্রুপ নিচ্ছে, তখন ইউনূস সরকারের উচিত এটার বিপরীতে পাল্টা সিদ্ধান্ত নেওয়া অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমাদের বক্তব্য সোজাসাপটা, জনগণের পক্ষে আমরা কথা বলি। হঠাৎ করেই গত মঙ্গলবার অ্যাসালম গ্রুপের মালিকানাধীন 9টি কোম্পানি আকস্মিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এখন অ্যাসালম গ্রুপ তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান 9টা বন্ধ করে দিছে, এতে আমাদের সমস্যা হওয়ার কথা তো আর না, তাই না? কিন্তু হচ্ছে কোথায়? এই প্রতিষ্ঠানগুলোতে প্রায় 10,000-এর বেশি মানুষ তারা কর্মরত আছেন। এখন আমরা যতদূর জানি, ব্যাংক লুটপাট, বিভিন্ন ইস্যুতে অ্যাসালমের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, আর যেগুলো নিয়ে অলরেডি দুদক মামলা করেছে, তদন্ত চলছে। অ্যাসালম আবার আন্তর্জাতিক আদালতেও মামলার হুমকি ধামকি দিচ্ছেন। এরই মাঝখানে হঠাৎ করে কর্তৃপক্ষের একটা নোটিশে 9টা কারখানা আকস্মিক বন্ধ হয়ে যাবার পরে এই প্রতিষ্ঠানগুলোতে চাকরিরত এই যে 10,000 মানুষ, তারা আসলে কোথায় যাবে? শ্রমিক, কর্মচারী প্রত্যেকেই চোখে সর্ষে ফুল দেখছেন, কারণ এই মুহূর্তে এত হাজার মানুষ কর্মসংস্থানহীন হওয়ার কারণে সরকারও বিপদে পড়তে যাচ্ছে। এমনিতেই বাংলাদেশের বিভিন্ন জায়গা আওয়ামী লীগ সরকারের মালিকানাধীন অনেক প্রতিষ্ঠানগুলো লুটপাট হয়েছে, আবার অনেকগুলো বন্ধ হয়ে গেছে, আবার অনেকে পলাতক আছেন। তো এই কোম্পানিগুলোতে কর্মরত মানুষগুলো তারা কিন্তু নানানভাবে কর্মহীন হয়ে পড়েছেন। এখন হঠাৎ করে এই যে সিদ্ধান্তটা বলা হচ্ছে যে সরকারকে আসলে চাপে ফেলতে এই অ্যাসালম গ্রুপকে এমন সিদ্ধান্ত নিয়েছেন, নাম প্রকাশ না করে গ্রুপের কর্মকর্তারা বলছেন যে কাঁচামালের সংকটে তারা কারখানা বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। তবে শ্রমিকদের দাবি যেটা, আমরা সেটাকেই সত্য হিসেবে ধরে নিতে হবে। শ্রমিকরা বলছে না, এখানে কাঁচামালের তেমন কোনো সংকট ছিল না। সাধারণত সংকটে পড়া শিল্প প্রতিষ্ঠান ক্রমান্বয়ে বন্ধ হওয়ার দিকে যায়, যে কাঁচামাল নাই, আস্তে আস্তে উৎপাদন কমে, ধাপে ধাপে যখন একদম কাঁচামাল সংকটে থাকে তখনও তো একটা প্রতিষ্ঠান বন্ধ হতে পারে। কিন্তু অ্যাসালম গ্রুপের কারখানাগুলোর ক্ষেত্রে কিন্তু এমনটা দেখা যায়নি। 9টি কারখানা একই দিনে হুট করে বন্ধ হয়ে গেছে। ইভেন যারা শ্রমিক আছেন তারা একদম নাম সহ প্রকাশ করে তারা বলছেন যে একদিন আগেও তাদের কোনো ধারণা ছিল না যে আগামীকালকে এই প্রতিষ্ঠানটা বন্ধ হতে পারে। ইভেন তাদের বেতন ভাতার বিষয়গুলো এখানে উপেক্ষিত আছে। আর এই মুহূর্তে পরিবার পরিজন নিয়ে বড় ধরনের সংকটে পড়ে গেছেন আমাদের শ্রমিক ভাইরা। কর্ণফুলী উপজেলার অ্যাসালম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড জালালউদ্দিন বাপ্পি নামক একজন বলছেন যে তিনি 18 বছর ধরে শ্রমিক হিসেবে কাজ করছেন। প্রতিদিনের মতন গত মঙ্গলবার তিনি কারখানায় কাজ করতে যান। দুপুরে তার চোখ আটকে যায় নোটিশ বোর্ডে। তিনি দেখেন বুধবার থেকে এই কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। বেতন ভাতার কি হবে সে বিষয়ে নোটিশে কোনো ব্যাখ্যা নেই। এটি ছিল তার জন্য একটা মাথায় আকাশ ভেঙে পড়া টাইপের একটা নোটিশ। শুধু জালাল নন, তার মতন 10,000 শ্রমিকের একই দশা। শ্রমিকদের প্রশ্ন, নোটিশ দিয়ে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার আগে তাদের বেতন ভাতা সুরাহা করা উচিত ছিল। অ্যাসালম রিফাইন্ড সুগারিস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আরও অনেকে বলছেন কারখানা কখন খুলবে, আমাদের বেতন চলবে কিনা সেই বিষয়ে কোনো কিছু বলা হয়নি। এখানে আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে আমরা শ্রমিকরা কেউ কেউ আন্দোলনও নেমেছিল। আর বলা হচ্ছে যে শ্রমিকদের দাবি, যদি আপনার এটা করা হয় তাহলে 1 মাসের মধ্যে সবার ন্যায্য পাওনা পরিশোধ করতে হবে, জানুয়ারি থেকে ইনক্রিমেন্ট দিতে হবে, অবশ্যই সাধারণ ছুটি চলাকালে সব কর্মকর্তা কর্মচারীদের চাকরি বহাল রাখতে হবে। উৎপাদনের জন্য কাঁচামালের সংকট রয়েছে, কিন্তু আমরা দেখেছি গুদামে যথেষ্ট কাঁচামালের মজুত রয়েছে। শ্রমিকদের বক্তব্য এটা অস্বাভাবিক। তো এখানে ধারণা করা হচ্ছে যে অ্যাসালমের বিরুদ্ধে যে মামলাগুলো চলমান, দুদকের ইনভেস্টিগেশন, নানান অ্যাক্টিভিটিসের কারণে হয়তো সরকারকে চাপে ফেলার জন্য এই কাজটা করা হয়েছে। যদি এমনই করা হয় তাহলে অ্যাসালম গ্রুপের সকল সম্পত্তি সিজ করা রাষ্ট্রের উচিত সেগুলোকে রাষ্ট্র কর্তৃক পরিচালনা করা, এবং শ্রমিকদের, মানুষকে এই মুহূর্তে কর্মহীন করা যাবে না। দেশে একটা অরাজক পরিস্থিতি কিন্তু এমনিই তৈরি হয়ে আছে। এই 10,000 লোক রাতারাতি কোথায় যাবে, কি খাবে? এরা দিনে আনে দিনে খাই টাইপের কিন্তু মানুষ, পেটে ভাতে এদের একটা বেতনের উপরে তাদের লাইফটা চলে। তো এই ধরনের সিদ্ধান্ত কোনোভাবেই কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা সাপোর্ট করতে পারে না। দিন শেষে বাংলাদেশের জনগণের জন্য আমরা কথা বলি, জনগণের ভালো মন্দ দুঃখ সুখ রাষ্ট্রের বুঝতে হবে। যদি অ্যাসালম এরকম সিদ্ধান্ত নিয়েই থাকে তারা যে কোনো কারণেই, বাট এটাতে একটা হিউজ জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই ক্ষেত্রে রাষ্ট্রের উচিত কিভাবে এটাকে সলিউশন করা যায় সেদিকে নজর দেওয়া, নয়তো সরকারের সামনে কিন্তু একটা মহা বিপদ আসবে।
পেটে ভাত না থাকলে এই উন্নয়ন সংস্কার এগুলো দিয়ে মানুষের কোনো কিছু চলবে না। নিশ্চয়ই যারা দেখার তারা দেখবেন। ভারতে বসে বসে শেখ হাসিনা বাংলাদেশকে নিয়ে নানান ধরনের ষড়যন্ত্র করছেন এমনটা দাবি হচ্ছে সরকারে অবস্থিত যারা আছেন। তো তাদের এই বক্তব্যগুলা স্বাভাবিকভাবে তাদের জন্য শেখ হাসিনা একটা আতঙ্কের নাম। ইভেন স্বপনে, শয়নে, জাগরণে কোথাও না কোথাও আওয়ামী লীগ, শেখ হাসিনা, যুবলীগ, ছাত্রলীগ এই শব্দগুলো তাদের জন্য একটা টেনশনের কারণে হয়ে থাকে। ইভেন এই মুহূর্তে সারা বাংলাদেশে যা ঘটছে, একটা জিনিস তৈরি হচ্ছে, যে কোনো ঘটনা ঘটলে এটার নামের শেষে লীগ জোড়া দেওয়া হচ্ছে। অবশেষে বলা হচ্ছে যে প্রশাসন লীগ অথবা আমলা লীগ আজকে এই ঘটনাটা ঘটিয়েছে। আপনারা সকলে জানেন যে সচিবালয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এটাকে মোটামুটি সবাই বলছে যেটা পরিকল্পিত, কেউ কেউ বলছেন যে রিমোট কন্ট্রোলের মাধ্যমে এই 8 তলা বা 6, 7, 8 তলার মধ্যে এই ধরনের বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং এতে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ যে মন্ত্রণালয়গুলোর এখানে অফিস ছিল সেগুলো কিন্তু জলে পড়ে ছারখার হয়ে গেছে। কেউ কেউ বলছেন যে দুদক নানান ধরনের ইনভেস্টিগেশন করছে এবং কি বিভিন্ন চলমান প্রকল্প বা অতীতের প্রকল্পগুলো নিয়ে যখন নানান ধরনের তথ্য উপাত্ত ঘাটাঘাটি করা হচ্ছে, তো এই মন্ত্রণালয়গুলোতে থাকা এই নথিগুলো আওয়ামী লীগের জন্য বিস্ফোরা হইতো, সেই কারণে পরিকল্পিতভাবে তারা এই ঘটনা ঘটাইছে বলেই দাবি আপনার উপদেষ্টাদের মধ্য থেকেও, এবং কি এটা নিয়ে একটা কমিটি গঠন করা হয়েছে। এখনও ফাইনালি বলা যাচ্ছে না, তবে দিন শেষে আমলা লীগ অথবা প্রশাসন লীগের নাম এখানে জুড়ে দেওয়ার চেষ্টা চলছে। বলা হচ্ছে যে হাসিনার দালালেরা নানা অপকর্মের ফাইলগুলো পুড়িয়ে দিয়েছে। আর এই কথা কে বলছে? বরাবরই খুবই সোচ্চার একসময় ছাত্রলীগের কঠোর কর্মী, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, বাট এই মুহূর্তে সবকিছু উল্টা। সার্জিস বলছে সচিবালয়ে ঘাপটি মেরে থাকা হাসিনার দালালেরা বিভিন্ন অপকর্মের ফাইলগুলোকে আগুনে পুড়িয়ে দিয়েছে। জাতীয় নাগরিক কমিটিতে এই মুহূর্তে মুখ্য সংগঠক রূপে সার্জিস বলছেন, আমলাতন্ত্র এবং প্রশাসনে যেসব চাটার দল এখনো ঘাপটি মেরে লুকিয়ে আছে তাদের শেকড় থেকে উপরে ফেলতে হবে। তিনি তার ভেরিফাইড ফেসবুক পোস্টে মন্তব্যের যেটা লিখছেন যে বিগত 16 বছর আওয়ামী লীগের যারা চাটার দল ছিল তাদের মধ্যে অন্যতম একটা অংশ হচ্ছে আমলারা। তাদের উপর ভর করেই শেখ হাসিনা এই দেশে তার ক্ষমতা কুক্ষিগত করেছিলেন। তিনি আরো বলছেন, যখনই বিপ্লবীরা অপকর্ম, চুরি, লুটপাট, দুর্নীতির দিকে নজর দিয়েছে, সেগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে, তখনই সচিবালয়ে ঘাপটি মেরে থাকা কি বলা হয় যে হাসিনার দালালেরা বিভিন্ন অপকর্মের ফাইলগুলোকে আগুনে পুড়িয়ে দিল। রাষ্ট্র সংস্কার করতে হলে প্রশাসনে ঘাপটি মেরে থাকা আপনার চাটার দলকে শেকড় থেকে উপড়ে ফেলতে হবে, সাবধান করার আর সময় নাই। তবে আওয়ামী লীগ বলছে ভিন্ন কথা। আওয়ামী লীগ তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এ নিয়ে একটা মন্তব্য করেছেন, এটা অনেকে দেখেছেন আপনারা। ভিপি নূর বলছেন এটা শতভাগ পরিকল্পিত একটা কর্মকাণ্ড। তো এই পরিকল্পনা কে করবে? এই মুহূর্তে সচিবালয়ে আগুন দেওয়ার কাজ কার লাগবে? এর মাঝখানে একটা রহস্যজনক ঘটনা হচ্ছে, সেখানে 8 তলাতে একটা কুকুরের মানে পোড়া দেহ, মরদেহ পাওয়া গেছে। এটা নিয়ে আবার আপনার ইনভেস্টিগেশন চলছে। তো সকল কিছু মিলিয়ে এখন এই দেশে যাই ঘটে সব কিছুর মধ্যেই বিভিন্ন ফ্ল্যাটে বা বিভিন্ন ফর্মে বরাবরই আওয়ামী লীগকে দায়ী করা হচ্ছে। কিন্তু আওয়ামী লীগ বলছে যে ইউনূস সরকার তারা পরিকল্পিতভাবে এই মন্ত্রণালয়গুলোর নথিগুলো পুড়িয়ে দিয়েছে। কেন? তাদের বক্তব্য যে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন এমপি মন্ত্রীদেরকে ফাঁসানোর জন্য এই এভিডেন্সগুলো থাকলে এটা সম্ভব হইতো না, যার কারণে সরকার পরিকল্পনা করে আসলে এই ঘটনাটা ঘটাইছে। অপরদিকে উপদেষ্টা আসিফ তিনি বলছেন যে কঠোর হুঁশিয়ারি, যারা আমাদের এই সরকারকে অস্থিতিশীল করতে চায় তাদের কিন্তু কাউকে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। তো কারা? অলরেডি জনপ্রশাসন কর্তৃক আমাদের এই প্রশাসনের মধ্যে সংস্কার চলমান আছে। আর এ নিয়ে আবার প্রশাসনের যারা ক্যাডার অফিসাররা আছেন তারা কিন্তু এই সংস্কার কমিটির মধ্যে যারা আছেন সবার পদত্যাগ চেয়েছেন। ইভেন এটা নিয়েও নানান আলোচনা সমালোচনা চলছে, পাশাপাশি প্রতিবাদ, সেমিনার, তাদের জায়গা থেকে ব্রিফিং সব কিছু চলছে। তবে আসলে মূল ঘটনায় কারা সেটা হয়তো ইনভেস্টিগেশনে বের হয়ে আসবে। তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করছেন যে ইনভেস্টিগেশন করা লাগবে না, দিন শেষে এখানে আওয়ামী লীগের নামে আসবে এবং এই মুহূর্তে আমলাদের মধ্যে বা প্রশাসনে থাকা, সচিবালয়ে থাকা আওয়ামীপন্থী যারা অতীতে ছিলেন তারাই এই ঘটনার মধ্যে কানেক্টেড হয়ে যাবেন। সুতরাং তদন্ত কমিশন করার সময় নষ্ট করে লাভ নাই, দিন শেষে আমাদের উপরে দোষ আসবে। এরকম নানান বক্তব্য, পাল্টা বক্তব্য আছে, বাট কোনো কিছুই আসলে পজিটিভ না যা ঘটছে। ছাত্রলীগের প্রেতাত্মা শব্দটা অনেকে আমরা ব্যবহার করি বা অনেকেই বলেন।
বেসিক্যালি আত্মা না, এখানে যখন প্রেতাত্মা বলা হয়ে থাকে তখন এটা নেগেটিভ অর্থেই বলা হয়ে থাকে, যে প্রেতাত্মা ভর করছে। থাকে না যারা হিন্দি সিনেমা ছবি বা ভৌতিক ছবি দেখি, যে একজন সুস্থ স্বাভাবিক মানুষ হঠাৎ করেই তার মধ্যে অদ্ভুত রকমের পরিবর্তন হওয়া শুরু করে, পরবর্তী সময় ঝাড়ফুঁক কবিরাজের কাছে নিলে দেখা যায় তার ভিতরে প্রেতাত্মা আছে। ছাত্রলীগ এই মুহূর্তে নিষিদ্ধ, প্রকাশ্যে তারা কোনো রকম কর্মকাণ্ড করতে পারছে না, বাট আরেকটা গ্রুপ এখন প্রকাশ্যে কর্মকাণ্ড করছে। আর সেই গ্রুপের অ্যাক্টিভিটিস দেখে কেউ কেউ বলছিলেন যে এদের মধ্যে ভাই ছাত্রলীগের প্রেতাত্মা ভর করেছে। আসলে ছাত্রলীগের প্রেতাত্মা না, জিনিসটাই এমন ক্ষমতা, এইটার মধ্যে যার ধরেন একবার পা পড়ে তার শরীরে একটা ভাব আসে পুনপুন্যা, মনে হয় যে পুরো দেশটাকে গিলাফেলি, প্রত্যেকটা সেক্টরে হাত দেই। বিভিন্ন জায়গায় এই দৃশ্যগুলো এখন আমরা দেখছি। একদিকে তারেক রহমান চাচ্ছেন যে নির্বাচনকে জনগণের কাছে গ্রহণযোগ্য করার জন্য, আগামী দিনে ক্ষমতায় যাওয়ার জন্য জনগণ যেন বিএনপি এবং তার যতগুলো অঙ্গ সংগঠন আছে প্রত্যেকের প্রতি প্লিজড থাকে, মানে সন্তুষ্ট থাকে। কিন্তু আসলে কি হচ্ছে, এই জুলাই আগস্ট অভ্যুত্থানের পর এই প্রথমবারের মতন ঢাকা কলেজে ঘটেছে এক বিরল ঘটনা। আর এ নিয়ে বৈষম্য বিরোধী স্টুডেন্ট থেকে আমজনতার মধ্যে এসেছে বেশ কিছু প্রতিক্রিয়া। ঢাকা কলেজ শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আর সেই কমিটি ঘোষণা নিয়ে অসন্তোষ, আর সেই অসন্তোষে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। কলেজের সামনের সড়কে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। ভাবা যায় পথ পায় নাই এই কারণে, এখনো দল ক্ষমতায় নাই, তাহলে আগামী দিনে কি আসবে? এই যে জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী পোলাপান যেগুলো আছে, তারা যে বলছে এই জিনিসগুলা কিন্তু এরকম বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে উঠে এসে। আপনি দেখেন আরেকটা ছেলে বলছিল যে হল দখল এবং গুদাম দখল, একজন শিক্ষার্থী আবার ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছিল। গতকালকে সন্ধ্যা 7:30 পর্যন্ত কলেজের প্রধান ফটকে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন পদবঞ্চিতরা। দিনভর একমুখী সড়কে যান চলাচল বন্ধ হওয়ায় তীব্র যানজট তৈরি হয়েছিল রাজপথে। জনগণ বিরক্ত, বলতেছে যে ভাই এক লুটেরাদের হাত থেকে আরেক লুটেরাদের কাছেই যাচ্ছে, এক ছাত্রলীগের ঠেলায় মানুষ বাঁচে নাই, এখন আবার আরেক ছাত্রদল ক্ষমতায় আসার আগে এগুলা শুরু করেছে। একদিকে আমরা দেখছি ছাত্রদলের যারা প্রধান নেতা আছেন, কেন্দ্রীয় নেতারা আছেন, তারা বলছেন পজিটিভ কথাকাণ্ড বক্তব্য, কিন্তু কর্মীদের মধ্যে এই যে ক্ষমতার পোস্ট পদ না পাওয়ার ফলে দেখেন কি রিয়েকশন হচ্ছে। আপনার দুপুরে মিরপুর সড়ক অবরোধ করে পদবঞ্চিত নেতাকর্মীরা ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ রকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের কুশপুত্তলিকা দাহ করে। পদ পায় না, এই জন্য কেন্দ্রীয় সভাপতির এবং কি সাধারণ সম্পাদকের যে কুশপুত্তলিকা আছে সেটার মধ্যে আগুন জ্বালায় দিচ্ছে। নিউ মার্কেট থানার ওসি বলছেন তারা চলে যান, পরে আবার সড়কে আসেন, তারা সড়কে আসার পর আবার রাস্তা বন্ধ হয়ে যায়, এভাবেই চলছে, ফলে যানজট তৈরি হচ্ছে। আমরা সতর্ক আছি, পুলিশ আছে। মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় ছাত্রদল ঢাকা কলেজ শাখার 36 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করে। আর এখানে আমরা যদি দেখি যে 45 দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের একটা নির্দেশনা রয়েছে। এখন নতুন এই কমিটি আহ্বায়ক কমিটি ঘোষণার পরপরই বিক্ষোভ শুরু হয়। কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারেক বলেন, তেগি বঞ্চিতদের কমিটিতে রাখা হয়নি। 5 আগস্টের পর সুবিধাভোগীরা এতে স্থান পেয়েছেন, তাই এখানে বিক্ষোভ হয়েছে। মঙ্গলবার রাত 10টা থেকে 11টা পর্যন্ত 1 ঘন্টার মধ্যে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঢাকা কলেজের প্রধান ফটক, মিরপুর রোডের একাধিক স্থানে এইসব বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে পদধারী পদবঞ্চিত কেউই ককটেল বিস্ফোরণের দায় স্বীকার করেননি। আমরা যদি দেখি এদিকে কবি নজরুল সরকারি কলেজের ছাত্রদলের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিতে পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন, সেখানেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তারপর গতকালকে মানে বুধবার দুপুরে লক্ষ্মীবাজার এলাকায় কলেজের মূল ফটকের সামনে বিক্ষোভ করে কলেজ ছাত্রদলের কর্মীরা। এ সময় কলেজের মসজিদের পিছনেও ককটেল বিস্ফোরণের আওয়াজে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তো বোঝা যাচ্ছে যে প্রত্যক্ষদর্শী এক চায়ের দোকানদার বলছেন যে দুপুরের দিকে ছাত্রদলের কর্মীরা কলেজের সামনে বিক্ষোভ করে, এ সময় কলেজের সামনে টায়ার জ্বালায়, আর এক পর্যায়ে বিকেলের দিকে কয়েকশো ছাত্রদলের নেতাকর্মী জড়ো হয়। তো এই সময় ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়, স্থানীয়রা আতঙ্কিত। তো এই কর্মকাণ্ডগুলো আমরা দেখতাম গেল কয়েকদিন আগে আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় পদবিতে কমিটিতে জায়গা না পাওয়ার ফলে তারা এই কর্মকাণ্ডগুলো করতেন, আর এখন এগুলা করছে ছাত্রদল। তো
আগামীতে নতুন একটা রাজনৈতিক দল আসলে কেন মানুষ সেটাকে গ্রহণ করবে না? বিএনপির নেতারা হাইকমান্ড থেকে যে কথাগুলো বলছেন, অধীনস্থরা কি সেগুলো শুনছেন? এক ছাত্রলীগের কারণে আওয়ামী লীগের কি পরিণত হয়েছে এটা ভুলে গেছেন। এটাই বাস্তবতা। সাইদ হুজুর ভুলে গেছিলেন যে আগের লোকটা কোন পরিণতিতে কোন কারণে বিপদে পড়লো, পরবর্তী সময়ে এসে আরেকটা দল এটা ভুলে যায়। এখান থেকে বের হতে হবে। পেশি শক্তি, গুন্ডামি, এই যোগটা কিন্তু শেষ হয়ে আসতেছে। এই যে জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্ররা বারবার বলছে যে গুন্ডামি, চাঁদাবাজি, দখলদারিত্ব এগুলো চলবে না, এগুলার বিপরীতে একটা সিস্টেম ক্রিয়েট করতে হবে। তো এগুলো যদি চলমান থাকে, সে সিস্টেম অনেকে ভাবছিল যে আসলে ক্রিয়েট হবে না, কি হবে না, কিন্তু এরকম চললে হয়ে যাবে খুব দ্রুতই। সময় থাকতে সাবধান হয়ে যান।